ব্যবসাবান্ধব পরিবেশের সুযোগ নিয়ে বাংলাদেশে বিনিয়োগ করতে চীনের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বেইজিংয়ে বাণিজ্য ও বিনিয়োগ বিশ্ব সম্মেলনে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। তিনি বলেন, চীনের সঙ্গে রপ্তানি বাণিজ্য আরও বাড়াতে চায় বাংলাদেশ। চীন বাংলাদেশ যৌথ উদ্যোগে বিশাল কিছু অর্জন সম্ভব বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। চীনে 4 দিনের সফরে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিতীয় দিনে মঙ্গলবার বেইজিংয়ের একটি হোটেলে দুদেশের মধ্যে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ সুবিধা শীর্ষক বিশ্ব সম্মেলনে যোগ দেন তিনি। এ সময় দুদেশের ব্যবসায়ীদের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক সই হয়। চীনা বিনিয়োগকারীদের আকর্ষণ করতে এই সম্মেলন যৌথভাবে আয়োজন করে বিডা, বিএসইসি এবং সিসিপিআইটি। সম্মেলনে চীনের ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে বিনিয়োগের এখনই সময়। পাশাপাশি বাংলাদেশি ব্যবসায়ীদের চীনে তাদের পছন্দের অংশীদার খুঁজে নেওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী। আমার সাথে অনেক বাঙালি ইনভেস্টর আছেন। একটা বিশাল বিজনেস ডেলিগেশন নিয়ে আমি এসেছি। আপনারা কিন্তু এখানে আপনাদের পার্টনার খুঁজে নিতে পারেন। আমার মনে হয় সেটা সব থেকে ভালো হবে, একসাথে মানে প্রাইভেট সেক্টর আরও বেশি ইনভেস্টমেন্ট করতে। কাজে আমি যারা এসছেন তারা কিন্তু এই কাজটাই করবে, সেটা আমি চাই। বাংলাদেশের ভূকৌশলগত গুরুত্বের কথা উল্লেখ করে চীনের ব্যবসায়ীদের নতুন নতুন খাতে বিনিয়োগের আহ্বান জানান শেখ হাসিনা। তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে চীনের সহযোগিতা জরুরি। টুগেদার উই ক্যান ক্রিয়েট এ প্রসপারাস ফিউচার। চীন বাংলাদেশের সঙ্গে হাত মেলালে বিশাল কিছু অর্জন সম্ভব। তথ্য প্রযুক্তি খাতে আমাদের তরুণ উদ্যোক্তারা আন্তর্জাতিক অঙ্গনে ভালো করছে। আপনাদেরকেও এই যাত্রার অংশ হওয়ার আহ্বান জানাই। আমাদের অবকাঠামো, জ্বালানি ও লজিস্টিক সেক্টরে বিনিয়োগের অপার সুযোগ রয়েছে। এছাড়া পর্যটন, কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প এবং উন্নয়ন খাতে বড় ধরনের বিনিয়োগ করতে পারেন আপনারা। এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট জিন লিকুন। দ্য সেন্ট রেইজিং হোটেলে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারি চাকুরিতে প্রশ্ন ফাঁস ইস্যুতে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিপিএসসি। কমিটির আহ্বায়ক করা হয়েছে সরকারি কর্ম কমিশনের যুগ্ম সচিব আব্দুল আলিম খানকে। কমিটির সদস্য পিএসসির পরিচালক দিলাওয়েজ দুরদানা। তদন্ত কমিটির সদস্য সচিব করা হয়েছে পিএসসির পরিচালক মোহাম্মদ আজিজুল হককে। এর আগে বিসিএস ক্যাডার ও নন ক্যাডার পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে নতুন কোনো অভিযোগ তোলার অবকাশ নেই বলেছে সরকারি কর্ম কমিশন পিএসসি। সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিএসসি জানায়, গত এক যুগে বিসিএস ক্যাডার ও নন ক্যাডার পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, চ্যানেল 24-এ প্রকাশিত সংবাদ সঠিক নয়। গত 12 বছরে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত বিভিন্ন পরীক্ষার বিষয়ে বিরূপ প্রচার সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে বিপিএসসির ভাবমূর্তি ও মর্যাদা ক্ষুণ্ণ করেছে বলেও বিজ্ঞপ্তিতে দাবি করে পিএসসি। এর আগে সরকারি বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বা পিএসসির কর্মকর্তা সহ 17 জনকে গ্রেপ্তার করে সিআইডি। পরে সোমবার রাতে রাজধানী পল্টন থানায় তাদের বিরুদ্ধে মামলা করে সিআইডি। প্রশ্ন ফাঁসের অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আদালতের মাধ্যমে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে সিআইডি। সম্প্রতি পিএসসির প্রায় 30টি নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার তথ্য প্রকাশ পায়। প্রশ্ন ফাঁস নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ প্রচারের পর গ্রেপ্তার অভিযানে নামে সিআইডি। সোমবার দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গাড়ি চালক আবেদ আলী, তার ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম সহ আরও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে আছেন পিএসসির 2 উপপরিচালক মোহাম্মদ আবু জাফর ও জাহাঙ্গীর আলম এবং 2 সহকারী পরিচালক এস.এম. আলমগীর কবির ও নিখিল চন্দ্র রায়। প্রশ্ন ফাঁসের অভিযোগ তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করেছে সরকারি কর্ম কমিশন পিএসসি। তবে যে প্রক্রিয়ায় চূড়ান্ত পর্যায়ে প্রশ্নপত্র পাঠানো হয় তাতে ফাঁস হওয়ার সুযোগ কম বলে দাবি করেছেন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসাইন। দুপুরে আগারগাঁও সরকারি কর্ম কমিশন ভবনে প্রশ্নপত্র ফাঁস নিয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। পিএসসি চেয়ারম্যান বলেন, প্রশ্ন ফাঁসের অপরাধ প্রমাণিত হলে কমিশনের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কোনো কর্মকর্তার সম্পৃক্ততা পাওয়া গেলে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। গত 5 জুলাই রেলওয়ে নিয়োগ পরীক্ষা ছাড়াও যেসব পরীক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে সেগুলোতে অনিয়মের অভিযোগ প্রমাণ হলে আইনজীবীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে জানান সোহরাব হোসাইন। তবে এসব পরীক্ষার পরে দীর্ঘদিন পার হওয়ায় সেগুলো বাতিল করা জটিল বলে জানান তিনি।
যে কোনো ঘটনা আমাদের এই পিএসসি কেন্দ্রিক যদি সেটি নেগেটিভ কিছু হয় অবশ্যই আমাদের জন্য সেটি দুঃখজনক, কষ্টকর। সেটি যদি প্রমাণ হয়, কোন অপরাধ যদি প্রমাণ হয় এবং সেটি যদি পিএসসি এখতিয়ারভুক্ত হয়, তাহলে আইনে যা ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে তার সর্বোচ্চ ব্যবস্থা পিএসসি। ৫ জুলাই পিএসসির অধীনে অনুষ্ঠিত পরীক্ষা বাতিলের দাবি জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ডিপ্লোমা প্রকৌশলীরা। এ বিষয়ে কমিশন বরাবর স্মারকলিপি দেবেন বিক্ষুব্ধরা। সকালে মিছিল নিয়ে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সামনে যান তারা। পরে সেখানে মানববন্ধন করে রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদের পরীক্ষা বাতিলের দাবি জানান ডিপ্লোমা প্রকৌশলীরা। প্রশ্ন ফাঁস ও দুর্নীতির সাথে জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা এবং পরীক্ষা পদ্ধতি সংস্কার সহ ৩ দফা দাবি জানান মানববন্ধনে অংশ নেয়া চাকরি প্রত্যাশীরা। পরে পিএসসি চেয়ারম্যান বরাবর স্মারকলিপি জমা দেন তারা। একটা পরীক্ষা যদি 515টা পোস্টে যদি 700-800 কোশ্চেন বিক্রি হয়, তাহলে জেনারেল যে প্রার্থী এরা মেধাবী ছাত্রছাত্রী এরা কোথায় যাবে? দুর্নীতি যেটা হয়েছে সেটা যেন তদন্ত করে ব্যবস্থা নেওয়া হয় এবং এই পরীক্ষাটা বাতিল করে আবার যেন পুনরায় খুব দ্রুত সময়ের মধ্যে যেন আবার পরীক্ষাটা ব্যবস্থা করা হয়। পেশায় গাড়ি চালক, বেতন ভাতা খুব বেশি না হলেও বিপুল সম্পদ গড়ে তুলেছেন প্রশ্ন ফাঁসের অভিযোগে গ্রেফতার পিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়ি চালক সৈয়দ আবেদ আলী। মাদারীপুরের ডাসারে নিজ গ্রামে রয়েছে বিলাসবহুল বাড়ি ও ফসলি জমিসহ সম্পদের পাহাড়। কুয়াকাটায় রয়েছে 3 স্টার হোটেল। চেয়েছিলেন উপজেলা চেয়ারম্যান হতে। অভাবের সংসারে জন্ম নিয়ে মাত্র 8 বছর বয়সে ঢাকায় চলে যান সৈয়দ আবেদ আলী জীবন। শুরু করেন কুলির কাজ, ড্রাইভিং শিখে চাকরি পান পিএসসিতে। এরপরই যেন হাতে পান আলাদিনের চেরাগ। অল্প কয়েক বছরে বিপুল সম্পদের মালিক হন আবেদ আলী। কোটি টাকায় বিলাসবহুল বাড়ি নির্মাণ করে পাশেই করেছেন মসজিদ। সরকারি জায়গা দখল করে নির্মাণ করেছেন গরুর খামার। পান্তাপাড়া ও পূর্ব বোতলা গ্রামে কিনেছেন বিপুল জমি। কুয়াকাটায় তার 3 স্টার হোটেলও রয়েছে। ইদানিং সে ব্যাপক অর্থ সম্পদের মালিক হয়েছে। সে দেশে গ্রামের বাড়িতে একটা বাড়ি করছে যার মূল্য বর্তমান বাজার মূল্য আছে 2 কোটি টাকা। তার ছেলে গাড়িতে চলে, তিনি গাড়িতে চলে, তার 4-5টা গাড়ি। আমি এটাও দেখেছি, তারা দুজনেই চলাফেরা করছে গাড়িতে। চাকরি থেকে অবসরের পর নিজেকে রিয়েল এস্টেট ব্যবসায়ী বলে পরিচয় দিতেন আবেদ। উপজেলা চেয়ারম্যান হওয়ার লক্ষ্যে কোটি টাকার গাড়িতে গণসংযোগ করেন আবেদ আলী ও তার ছেলে ছাত্রলীগ নেতা সৈয়দ সোহানুর রহমান সিয়াম। সম্প্রতি ডাসারে এসে উপজেলা নির্বাচনে তিনি এবং তার ছেলে ছাত্রলীগ নেতা সোহানুর রহমান সিয়াম ব্যাপক নির্বাচনী প্রচারণা চালান এবং এলাকায় দান খরচ বেশ করেন। অভিযোগ পেলে আবেদ আলীর অবৈধ সম্পদের বিষয়ে অনুসন্ধান করবে বলে জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। সৈয়দ আবেদ আলী জীবন তার বিষয়ে যে অভিযোগগুলি এসেছে সেই অভিযোগের বিষয়ে হয়তো ইতোমধ্যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদেরকে খোঁজ খবর নেয়ার বিষয়ে কাজ করতে বলবেন। আমরা সেই অনুযায়ী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশিত হয়ে আমরা তার যদি কোনো অবৈধ সম্পদ এই উপজেলায় থাকে আমরা সেই বিষয়ে খোঁজ খবর নিব এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব। মাদারীপুরের ডাসারের পশ্চিম বেতাল গ্রামের আব্দুর রহমান মীরের 3 ছেলে 1 মেয়ের মধ্যে সৈয়দ আবেদ আলী মেঝো। বড় ভাই জবেদ আলী কৃষিকাজ করেন আর ছোট ভাই সাবেদ আলী এখনও অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রাম পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ কামরুল হাসান ও তার স্ত্রী প্রায় 11.5 কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছে আদালত। সকালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক এই আদেশ দেন। দুদকের আইনজীবী জানায়, সিএমপির সাবেক অতিরিক্ত উপকমিশনার কামরুল হাসানের জ্ঞাত আয় বহির্ভূত 9 কোটি 73 লাখ টাকার সম্পদ এবং তার স্ত্রীর কাছে আরও 1 কোটি 62 লাখ টাকার সম্পদের হদিস পেয়েছে দুদক। এ বিষয়ে অনুসন্ধান শেষে গত 7 জুন আদালতে স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোকের আবেদন করে দুদক। এসব সম্পত্তির মধ্যে প্রায় 9 কোটি 44 লাখ টাকার স্থাবর সম্পত্তি এবং বাকিটা বিভিন্ন ব্যাংকে গচ্ছিত আমানত ও নৌ পরিবহন খাতে বিনিয়োগ। এসব সম্পত্তি যে কোনো সময় বেহাত হয়ে যেতে পারে এই আশঙ্কা থেকে ক্রোকের আবেদন করা হয়েছে বলে জানিয়েছে দুদক। সার্বিক বিষয় পর্যালোচনা করে কমিশন বরাবর একটি রিপোর্ট প্রেরণ করা হয়, যেখানে প্রায় 11 কোটি টাকার চাইতে বেশি
অবৈধ সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায় ওনার এবং ওনার স্ত্রীর নামে। তৎপ্রেক্ষিতে দুদক প্রধান কার্যালয় থেকে নির্দেশনা আসে পত্রের মাধ্যমে যে ওনার সম্পত্তিগুলো ক্রোক এবং ফ্রিজ করার জন্য, যাতে করে বেহাত না হয়। প্রশ্ন ফাঁসে জড়িত পিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়ি চালক আবেদ আলীর দুর্নীতির টাকার ভাগিদার সবাইকে খুঁজে বের করার দাবি জানিয়েছেন সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন। দুপুরে হাইকোর্ট চত্বরে তিনি ফাঁস করা প্রশ্নে পরীক্ষা দিয়ে যারা সরকারি কর্মকর্তা হয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানান। উনি ড্রাইভার থাকাকালীন সময়ে পিএসসির চেয়ারম্যান অনেকেই ছিলেন। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে যে পিএসসির চেয়ারম্যানরা যারা যারা ছিলেন তারা এই দায় এড়াইতে পারেন কিনা, তারা এটার সাথে যুক্ত ছিলেন কিনা। এখন আমার ড্রাইভার আমার যদি ব্যবসাপাতি করে অথবা ড্রাইভারের মাধ্যমে ওনারা টাকা নিয়েছেন কিনা, এটা ভালোভাবে দেখতে হবে। কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বরিশাল ব্রোজ মোহন কলেজের শিক্ষার্থীরা। সকালে ক্যাম্পাসে জড়ো হয়ে মিছিল করে শিক্ষার্থীরা। সেখান থেকে মিছিল নিয়ে বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে সড়ক অবরোধ করে। এতে ঢাকা বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঢাকা বরিশাল রুট ও অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন যাত্রীরা। এ সময় সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা বাতিল করে মেধাভিত্তিক নিয়োগের দাবি জানান শিক্ষার্থীরা। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলমান থাকবে বলে জানান আন্দোলনকারীরা। গভর্নমেন্ট সেক্টরে আমরা কোটাটা বাতিল চাচ্ছি, এখানে সবাই যাতে মেধার ভিত্তিতে অংশগ্রহণ করতে পারে এবং মেধার ভিত্তিতে যাতে চাকরিটা পায়, আমরা সবাই সেই দাবিতে এখানে একত্রবোধ হয়েছি। স্বাধীন বাংলাদেশে এরকম বৈষম্য একদমই ঠিক না, এর জন্য আমাদের মেধাবীরা যাতে সুযোগ পায় তাই আমরা এখানে এসেছি। সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল করে হাইকোর্টের দেয়া রায় বাতিলের আপিল শুনানিতে অংশ নিতে চেম্বার আদালতে আবেদন করেছে দুই শিক্ষার্থী। শিক্ষার্থীদের পক্ষে সিনিয়র আইনজীবী শাহ মঞ্জুরুল হক এই আবেদন করেন। বিকেলে এ বিষয়ে আদেশ দেবে বিশেষ চেম্বার আদালত। গত 5 জুন 2018 সালে সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদে সরাসরি নিয়োগে বিদ্যমান কোটা পদ্ধতি তুলে দিয়ে জারি করা জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিপত্র বাতিলের রায় দেয় হাইকোর্ট। ফলে কোটা পদ্ধতি পুনর্বহাল হয়। এই রায়ের বিরুদ্ধে 9 জুন আপিল করে রাষ্ট্রপক্ষ। পরে হাইকোর্টের রায় স্থগিত না করে তা শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেয় আপিল বিভাগের চেম্বার আদালত। গত বৃহস্পতিবার আপিল বিভাগে আবেদনটি শুনানির কথা থাকলেও পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর নিয়মিত আপিল করতে বলেন প্রধান বিচারপতি। বৃহস্পতিবার আবারও এই বিষয়ে আপিল শুনানির দিন রয়েছে। রাষ্ট্রপক্ষ বলছে পূর্ণাঙ্গ রায় হাতে পেলেই শুনানি করতে প্রস্তুত তারা। কোটা আন্দোলনের উপর ভর করে বিএনপি সরকার হটানোর ষড়যন্ত্র করছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে রাজধানী বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথ সভায় এ দাবি করেন তিনি। কোটা বাতিলের শিক্ষার্থী এবং পেনশন স্কিমের বিরুদ্ধে শিক্ষকদের আন্দোলন সতর্কভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানান কাদের। বলেন, কোটা আন্দোলনে ছাত্রলীগ বা আইনশৃঙ্খলা বাহিনী যেন কোনো উস্কানি না দেয় সেই নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এই আন্দোলন নিয়ে কোনো উস্কানিতে পা দেবে না সরকার। শিক্ষকদের সমস্যা জটিল নয় মন্তব্য করে এটি শিগগিরই সমাধান হবে বলেও জানান কাদের। অরাজনৈতিক আন্দোলনকে উস্কানি দিয়ে কেউ যাতে দেশকে অস্থিতিশীল করতে না পারে সেজন্য দলের নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। হেরে যাওয়ার ভয়ে নির্বাচনে যায়নি। এখন যদি কোটা সংস্কার আন্দোলনের উপর ভর করে সরকার হটানোর অভিসন্ধি দুরভিসন্ধি বাস্তবায়ন করা যায়, সেটা হলো তাদের লক্ষ্য। সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা। 9 দিন ধরে এই দাবিতে আন্দোলন করছেন সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা। এর ফলে ক্লাস পরীক্ষার পাশাপাশি প্রশাসনিক কাজ, সভা, সেমিনার, সিম্পোজিয়াম সহ সব কার্যক্রম বন্ধ রয়েছে। নতুন চালু হওয়া পেনশন স্কিম প্রত্যয় বৈষম্যমূলক দাবি করে
এটি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালানোর ঘোষণা দিয়েছেন শিক্ষক ও কর্মচারীরা। এদিকে শিক্ষকদের আন্দোলনের ফলে সেশন জটে পড়ার সংখ্যায় শিক্ষার্থীরা গত 13 মার্চ অর্থ মন্ত্রণালয় থেকে প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন জারির পর থেকে এটি বাতিলের দাবিতে সরব হন সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। আলোচনার টেবিলে বসলেই না আমরা উপস্থাপন করব, তখন আলাপ আলোচনার মধ্যে সমস্যার সমাধান হবে। আর কর্মকর্তা কর্মচারীরা তাদেরও সমিতি আছে, তাদেরকেও তো প্রত্যেক স্কিমে আনা হয়েছে, তারা তাদের আন্দোলন করছে, শিক্ষকরা শিক্ষকদের আন্দোলন করছে। সমস্ত একাডেমিক এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক সব কিছু বন্ধ হয়ে আছে। তাহলে এই আন্দোলন যে যৌক্তিক আন্দোলন সেটি চলছে, সেটি চলবে। সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে 10ম দিনের মতো কর্মবিরতি পালন করছেন বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তারা। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজও আন্দোলন করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সকালে ক্যাম্পাসে একটি মৌন মিছিল বের করেন তারা। কর্মবিরতির কারণে কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। পাশাপাশি যেসব শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকাণ্ডে জড়িত তারাও সেসব কাজ থেকে বিরত আছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন শিক্ষকরা। চাকরিজীবীদের পিতৃত্বকালীন ছুটি কেন নয় জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। সকালে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জিনাত হকের বেঞ্চ শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে 6 মাসের শিশু নুবাইদ বিন সাদি ও তার মা আইনজীবী ইশরাত হাসান এই রিট দায়ের করেন। রিটে ক্যাবিনেট সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ও আইন মন্ত্রণালয়ের সচিব সহ মোট 11 জনকে বিবাদী করা হয়। রিটে বলা হয় নবজাতকের যত্ন নেওয়া মা বাবা উভয়ের দায়িত্ব। তাছাড়া সন্তান জন্মের পর শিশুর পাশাপাশি মায়েরও বিশেষ যত্নও জরুরি। কিন্তু পিতৃত্বকালীন ছুটির বিধান না থাকায় চাকরিজীবী স্বামীরা এই দায়িত্ব পালন করতে পারেন না। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ বিশ্বের 78টি দেশে পিতৃত্বকালীন ছুটির নীতিমালা রয়েছে বলে উল্লেখ আছে এই রিটে। পিতৃত্বকালীন ছুটির জন্য কোনো নীতিমালা কেন করবে না, এই মর্মে আমরা রুল চেয়ে এই পিটিশনটি ফাইল করি। মাননীয় বিচারপতিগণ সন্তুষ্ট হয়ে রুল ইস্যু করেন, এই মর্মে রুল ইস্যু করেন যে এই পিতৃত্বকালীন ছুটি না থাকা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং কেন সকল সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে পিতৃত্বকালীন ছুটি দিতে নীতিমালা তৈরি করা হবে না। আইনের শাসনের ইতিহাসে কালো দিন আজ। 1979 সালে জিয়াউর রহমানের আমলে এদিন সংসদে পাশ হয় ইনডেমনিটি অধ্যাদেশ। মানবতা ও সভ্যতা বিরোধী কুখ্যাত এই আইনের অজুহাতেই 21 বছর করা যায়নি বঙ্গবন্ধু হত্যার বিচার। 1996 সালে ক্ষমতায় এসে তা বাতিল করে আওয়ামী লীগ। শুরু হয় জাতির পিতা হত্যার বিচার প্রক্রিয়া। 1975-এর 15ই আগস্ট দেশি বিদেশি ষড়যন্ত্রে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে একদল বিপথগামী সেনা সদস্য। এর মাত্র 9 দিনের মাথায় সেনাপ্রধান হন জিয়াউর রহমান। হত্যাকাণ্ডের 42 দিনের মাথায় খুনিদের দায়মুক্তি দিয়ে ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে সেনা সমর্থিত রাষ্ট্রপতি খন্দকার মোশতাক। এ অধ্যাদেশে বঙ্গবন্ধু তার পরিবারের সদস্যদের হত্যার বিচারে নিষেধাজ্ঞা দেয়া হয়। 76 সালের 29 এপ্রিল আবু সাদাত মোহাম্মদ সাইমের কাছ থেকে প্রধান সামরিক আইন প্রশাসকের দায়িত্ব নিয়ে নেন জিয়া। 1977 সালের 21 এপ্রিল রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে বাধ্য করে নিজেই হন রাষ্ট্রপতি। 1979 সালের 9 জুলাই জিয়ার আমলেই সংসদে পাশ হয় এই কালো আইন। এখানেই শেষ নয়। 75-এর 15ই আগস্ট থেকে 79-এর 9 এপ্রিল পর্যন্ত ইনডেমনিটি অধ্যাদেশ সহ 4 বছরে সামরিক আইনের আওতায় সব অধ্যাদেশ ঘোষণাকে সংবিধানের 5ম সংশোধনের মাধ্যমে দেয়া হয় আইনি বৈধতা। আইনজ্ঞরা বলছেন 5ম সংশোধনীকে বৈধতা না দিলে জিয়ার আমলেই বঙ্গবন্ধুর খুনিদের বিচার করা যেত। তবে এরপর বিচারপতি সাত্তার, জেনারেল এরশাদ বা খালেদা জিয়া কোনো সরকারই ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল করেনি, উল্টো পুরস্কৃত করেছে খুনিদের। এবং সেই বিচারহীনতা চলমান থাকা অবস্থায় ইনডেমনিটি একটা জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল। দেশে গণতান্ত্রিক পরিবেশ অনুপস্থিত ছিল।
মানুষ হত্যার অভিযোগ গ্রহণ করে নাই। ইন্ডেমনিটি অধ্যাদেশের অজুহাতে ২১ বছর থমকে ছিল আইনের শাসন। ৯৬-এ আওয়ামী লীগ সরকারে এলে বঙ্গবন্ধু হত্যার বিচারের উদ্যোগ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে বছরের ১২ই নভেম্বর তখনকার আইন প্রতিমন্ত্রী আব্দুল মতিন খসরু ইন্ডেমনিটি রিপিল অ্যাক্ট ১৯৯৬ সংসদে উত্থাপন করেন। খুনিদেরকে আশ্রয় এবং প্রশ্রয় দেওয়ার জন্য এই ইনস্ট্রুমেন্ট ইন্ডেমনিটি অর্ডিন্যান্স তৈরি করা হয়েছিল। মাননীয় স্পিকার, খুন করা একটি অপরাধ এবং এই খুনকে আইন শুদ্ধ করার অপপ্রয়াস তার চেয়েও দ্বিগুণ অপরাধ মাননীয় স্পিকার। অন্যদিকে এর বিরোধিতা করে হরতাল ও সংসদে অনুপস্থিত থাকে বিএনপি জামায়াত। তবে তা সেই বিল পাশে বাধা তৈরি করতে পারেনি। পরে হাইকোর্ট ও আপিল বিভাগও ইন্ডেমনিটি অধ্যাদেশ বাতিলের আইনকে বৈধ বলে রায় দেয়। এর পথ ধরেই দায়ের হয় বঙ্গবন্ধু হত্যা মামলা। আইনের আওতায় আসে জাতির পিতার খুনিরা। বিচারহীনতা সংস্কৃতি থেকে বেরিয়ে আসে বাংলাদেশ। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডিটিএইচ সংযোগের সঙ্গে আকাশ গো অ্যাপ নিয়ে এসেছে বেক্সিমকো কমিউনিকেশনস। এর মাধ্যমে মোবাইলেও দেখা যাবে লাইভ টিভি চ্যানেল। সোমবার রাজধানীর একটি হোটেলে এই সেবা উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। এ সময় তিনি বলেন, অনুমোদনহীন সম্প্রচার ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থানের সরকার। অনুষ্ঠানে বেক্সিমকো কমিউনিকেশনসের চেয়ারম্যান শাহান এফ রহমান বলেন, গ্রাহকদের বিশ্বমানের সেবা দিতে নতুন উদ্ভাবন ও প্রযুক্তিতে এগিয়ে থাকবে তার প্রতিষ্ঠান। সরকারি অনুমোদন ছাড়াই বেআইনিভাবে বিভিন্ন টেলিভিশন চ্যানেল সম্প্রচার করছে কেবল ও ফিড অপারেটররা। প্রতিটি চ্যানেল সম্প্রচারে তরঙ্গ বরাদ্দের নিয়ম রয়েছে। তাই অবৈধ চ্যানেল সম্প্রচারে বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার। দেশের ডিটিএইচ সেবা প্রদানকারী একমাত্র ব্র্যান্ড আকাশের নতুন অ্যাপ আকাশ গো উদ্বোধন করা হয় সোমবার। উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী জানান, যারা লাইসেন্স পেয়েছেন শুধুমাত্র তারাই দেশে ব্যবসা করতে পারবেন। সবাই যেটা আইনের মধ্যে অপারেট করে, তো এই জায়গাতে আমি যেটা দেখেছি আকাশের ব্যাপারে বিশেষ করে আরও কিছু কোম্পানি আছে, দে আর ভেরি কমপ্লায়েন্ট, আইনের মধ্যে থাকে। এটা কিন্তু একটা ভালো জিনিস। বেক্সিমকো কমিউনিকেশনস জানায়, গ্রাহকদের সর্বোচ্চ সেবা ও সুবিধা দেবে আকাশ গো অ্যাপ। আকাশ ডিটিএইচ ব্যবহারকারীদের জন্য তৈরি এই অ্যাপের জন্য কোনো বাড়তি ফি বা খরচ গুনতে হবে না। আকাশ গো কম্পেনিয়ন অ্যাপটির মাধ্যমে অ্যান্ড্রয়েড বা আইওএস ডিভাইস সেকেন্ডারি স্ক্রিন হিসেবে ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। এ সময় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নানা পরিকল্পনার কথা জানান প্রতিষ্ঠানের কর্মকর্তারা। যখন আমরা সবচেয়ে বেশি কাস্টমারদের কাছে এটাকে আমরা পৌঁছাই দিতে পারি, ওটার পরে এখানে যত বেশি কন্টেন্ট আমরা দিতে পারি, অথবা খালি গ্লোবাল কন্টেন্ট না, আমরা নেক্সট কয়েক বছরের মধ্যে এরকম কন্টেন্ট দিতে চাই যেটা বাংলাদেশের নাগরিক, যেটা বাংলাদেশের সিটিজেনরা যেটার সাথে রিলেট করতে পারে। আকাশ গো অ্যাপটি গ্রাহকদের জি সিরিজ এবং হটস্টার স্পেশালের মতো প্রিমিয়াম কন্টেন্টও দেখার সুযোগ করে দেবে। নতুন সেট টপ বক্সে এইচডি ছবি দেখার পাশাপাশি ইংরেজি ও বাংলা দুই ভাষাতেই ইন্টারফেস পাবেন ব্যবহারকারীরা। অনুষ্ঠান শেষে আকাশ ডিটিএইচ এর এক্সপেরিয়েন্স জোন ঘুরে দেখেন অতিথিরা। উমর নাহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় নদ নদীর পানি কমায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও সিরাজগঞ্জে এখনো পানিবন্দী কয়েক লাখ মানুষ। বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে খাবার, বিশুদ্ধ পানি ও গোখাদ্যের সংকট। এছাড়া নিচু এলাকায় এখনো পানিতে নিমজ্জিত ফসলি জমি। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বিপদসীমার উপর দিয়ে বইছে ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমা নদীর পানি। তবে পানি কমার সাথে সাথে বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে ভাঙন। সোমবার একদিনে নদী ভাঙনে ভিটেমাটি হারিয়েছে প্রায় অর্ধশত পরিবার। এছাড়া জেলার কয়েকশো শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। খাওয়া দাওয়া যে বাড়িতে সুস্থ মতো করবো তাও তো করতে পারি না, রান্না বান্না যে ঠিক মতো করি খাবো তাও তো খেতে পারতেছি না। উত্তর পাশে থেকে নদী ভাঙছে, স্কুলগারে শেষ থেকেছি, খাওয়া দাওয়ার অসুবিধা থাকা। গাইবান্ধায় পানি কমতে শুরু করলেও দুর্ভোগে বানবাসী মানুষ। বন্যার পানিতে নিমজ্জিত প্রায় ৬,৫০০ হেক্টর ফসলি জমি। এতে প্রায় ১০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ৬,৪৬৪ হেক্টর জমিতে যে ক্ষতি হয়েছে, এতে প্রায় ৬৬,০০০ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমাদের প্রাথমিক জরিপে এসেছে। আমরা কৃষকদেরকে বিভিন্ন পুনর্বাসনের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছি।
আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব প্রেরণ করেছি। জামালপুরে ধীরগতিতে কমছে যমুনা নদীর পানি। জেলার ৪৪টি ইউনিয়নের ২.৫ লাখ মানুষ এখনও পানিবন্দী। বেশ কিছু এলাকায় ত্রাণ না পাওয়ার কথা জানিয়েছে দুর্গতরা। খাওয়া দাওয়া কষ্ট, আন্দাবাড়ি কষ্ট, খাওয়া দাওয়া আর কি খামো কি করবো এটা কোনো নেই, আল্লাহ যা করবো তাই। সিরাজগঞ্জে যমুনার পানি কমতে শুরু করলেও বেড়েছে বন্যার্তদের দুর্ভোগ। এলাকায় দেখা দিয়েছে খাবার, বিশুদ্ধ পানি ও গোখাদ্যের তীব্র সংকট। এখন সব ফুরা গেছে, আমরা এক তো খাই আর এক তো না খাওয়া থাকি পোলা পান নিয়ে। খাওয়া দাওয়া, গরু বাছুর নিয়ে চলাফেরা খুব কষ্ট। আল্লাহ দিছে আমগরে ভাগ্যে আছে, এটা কি করবো। সিলেট অঞ্চলে বন্যার প্রকোপ অনেকটাই কমেছে। ধীরগতিতে পানি নামায় দুর্ভোগে পানিবন্দী মানুষ। সুনামগঞ্জে নদ নদীর পানি কমায় উন্নতি হয়েছে বন্যা পরিস্থিতি। তবে এখনও অনেক সড়ক পানির নিচে থাকায় দুর্ভোগে 2 লাখের বেশি মানুষ। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 3 দশক ধরে ভুল পদ্ধতিতে সবুজায়ন করা হয়েছে রাজধানীতে। এখানকার মাটির সাথে মানানসই দেশীয় গাছের পরিবর্তে সড়কের পাশে ও উদ্যানে লাগানো হয়েছে বিদেশি গাছ। অপরিকল্পিত সবুজায়ন আত্মঘাতী উল্লেখ করে পরিবেশবিদরা বলছেন, এর ফলে রাজধানীর তাপমাত্রা বাড়বে, যার খেসারত দিতে হবে ভবিষ্যৎ প্রজন্মকে। রাজধানীর বিমানবন্দর সড়ক সৌন্দর্য বাড়াতে কৃষ্ণচূড়া ও দেশি গাছ কেটে 2017 সালে এখানে লাগানো হয় চীন ও তাইওয়ান থেকে কেনা দামি বনসাই। পরিবেশবিদ ও উদ্ভিদবিদদের বিরোধিতা উপেক্ষা করে দেশের মাটির সাথে সম্পর্কহীন গাছ লাগানো হয়। এরপর থেকেই বিমানবন্দর সড়কের চারপাশ ছায়াহীন, উত্তপ্ত। রাজধানীর সড়কদ্বীপ ও সড়ক বিভাজকের বেশিরভাগ গাছই সৌন্দর্য বাড়ানোর গাছ। সাম্প্রতিককালে লক্ষ্য করছি যে আমাদের সৌন্দর্য বর্ধনের বৃক্ষ এবং বিদেশি প্রজাতির বৃক্ষের একটি আগ্রাসনও শুরু হয়েছে, যেখানে বৃক্ষে যেই পরিমাণ ইকোসিস্টেম সার্ভিস আমাদের প্রোভাইড করার কথা, যেই পরিমাণ ছায়া এবং অক্সিজেন দেওয়ার কথা, সেখানে সৌন্দর্য বর্ধনের নামে আমরা যদি বাগান বিলাস টাইপের গাছগুলোর উপরে নির্ভর করে নগর পরিকল্পনা করতে থাকি, তাহলে এই শহরটির যে ঊর্ধ্বমুখী তাপমাত্রা বৃদ্ধির প্রবণতা রয়েছে তা আগামীতে আরও কয়েক গুণ বেড়ে যাবে। গবেষণায় দেখা গেছে রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার 58% গাছই বিদেশি আর 33% গাছ শোভাবর্ধক। উদ্ভিদবিদরা বলছেন, বিদেশি গাছ পরিবেশের ভারসাম্য নষ্ট করছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রাণ প্রকৃতি। দেশীয় গাছের কোনো বিকল্প নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদাহরণটা দিয়ে বলি, এখানে মেট্রো রেল হয়েছে, এমন কিছু গাছ লাগানো হয়েছে, সেই গাছের সাথে আমরাও ওইভাবে পরিচিত না। তো সুতরাং ওই গাছের গুণাগুণটা কেমন আমরা জানলাম না, কিন্তু আমাদের গাছের অভাব কোথায়? তা আমরা এই যে অপরিকল্পিত, এই অপরিকল্পনা অভাবের মাসুল আমাদেরকে দিতে হবে। 30 বছরে ঢাকার সবুজ এলাকা 20% থেকে কমে দাঁড়িয়েছে 7%। গাছ কমায় দূষণের সাথে বেড়েছে গরম। এখনই সচেতন না হলে ভবিষ্যতে পরিবেশ বিপর্যয়ের শঙ্কায় পরিবেশবিদরা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়া 5 মরদেহের ময়নাতদন্ত শেষে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। গতরাতে ময়নাতদন্তের পর রেলওয়ে কবরস্থানে দাফন সম্পন্ন করে রেলওয়ে পুলিশ। পিবিআই ও সিআইডির প্রযুক্তি দল এখন পর্যন্ত নিহতদের পরিচয় শনাক্ত করতে পারেনি বলে নিশ্চিত করেছেন নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোহাম্মদ শহীদুল্লাহ। তিনি জানান, দাফনের আগে মরদেহের মুখের লালা, দাঁত ও পরনের কাপড় ফরেনসিক ও ডিএনএ টেস্ট করার জন্য সংগ্রহে রাখা হয়েছে। গতকাল সকাল 5:30 থেকে 6টার মধ্যে রায়পুরা উপজেলার খাকচক এলাকায় তুর্না নিশিথা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তাদের মৃত্যু হয় বলে ধারণা পুলিশের। পিবিআই ফিঙ্গারপ্রিন্টের কাজ করছেন, ঢাকা থেকে একটা বিশেষজ্ঞ দল সিআইডি ফিঙ্গারপ্রিন্টের কাজ করছেন, কিন্তু আসলে কোনোটাই ম্যাচ করে নাই। আমার ধারণা সম্ভবত তাদের ভোটার আইডি কার্ড নাই। লক্ষ্মীপুরের সাপের কামড়ে আবিদ হোসেন নামে এক 8ম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ভোর 4টার দিকে আব্দুল মালিক মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় ওই শিক্ষার্থী। স্বজনরা জানান, সোমবার রাত 11:30টার দিকে রামগতির স্লুইস গেট এলাকায় বাবার সঙ্গে মাছ ধরতে যান আবিদ। এ সময় তার পায়ে সাপ কামড় দিলে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। রোগীর শ্বাসকষ্ট দেখা দিলে তাকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে মারা যায় ওই শিক্ষার্থী। পরিবারের অভিযোগ, স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনম না দেওয়ার কারণেই আবিদের মৃত্যু হয়। তবে অ্যান্টিভেনমের সংকট নেই জানিয়েছেন
রামগতি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলেন, ওই শিক্ষার্থী শ্বাসকষ্ট দেখা দেয়ায় মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বগুড়ার বনানীতে বাস ও কাভার্ড ভ্যান সংঘর্ষে 4 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও 10 জন। সোমবার রাত 2:30টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাতে ঢাকা থেকে নওগাঁর দিকে যাচ্ছিল সাফাতে আলী পরিবহনের একটি বাস। বনানী এলাকায় বাসটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কাভার্ড ভ্যানে থাকা 3 জনের মধ্যে 2 জন মারা যায়। নিহতদের মধ্যে একজন কাভার্ড ভ্যান চালক ও এক শিশু রয়েছে। হাসপাতালে নেয়ার পর মারা যায় আহত এক বাস যাত্রী। আহতদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। লক্ষ্মীপুরে বাসায় ঢুকে সৌদি প্রবাসীর স্ত্রীকে হাত পা বেঁধে শ্বাসরোধ করে হত্যার ঘটনা ঘটেছে। গতরাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের মিয়ারবেড়ি এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ভোরে প্রতিবেশীরা ঘর থেকে বের হয়ে ওই বাসার দরজা খোলা দেখতে পান। পরে ভেতরে ঢুকে হাত পা বাঁধা অবস্থায় প্রবাসীর স্ত্রী নাহারের মরদেহ পড়ে থাকতে দেখেন। স্বজনদের দাবি, ডাকাতি করতে ঢুকে নাহারকে হত্যার পর বাসায় থাকা স্বর্ণালংকার, টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে ডাকাত দল। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। রাজধানীর পর চট্টগ্রামে এডিস মশার ঘনত্ব সবচেয়ে বেশি। ডেঙ্গু বিস্তারে মহানগর আছে চরম ঝুঁকিতে। সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের একদল গবেষকের মাঠ পর্যায়ের অনুসন্ধানে এমন তথ্য মিলেছে। দ্রুত মশার প্রজনন ক্ষেত্র ধ্বংসের পরামর্শ দিয়েছেন তারা। যদিও ডেঙ্গু নিয়ে চট্টগ্রাম মহানগরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তৎপর নয় বলে অভিযোগ আছে। এডিস মশার বিস্তারের গড় সূচক ইন্ডেক্স 20-এর উপরে গেলে সেটি উচ্চ ঝুঁকি বলে বিবেচিত হয়। এই বাস্তবতায় দেশের বিভিন্ন মহানগরীতে গত এপ্রিল মাস থেকে চালানো এক মাঠ জরিপে দেখা গেছে, ঢাকার পাশাপাশি চট্টগ্রামের বিভিন্ন ওয়ার্ডে এই সূচক 20-এর উপর ছাড়িয়ে গেছে। গবেষকরা বলছে, আয়তন এবং জনবসতি বিবেচনায় বন্দরনগরীর জন্য এডিস মশার এমন বিস্তার উদ্বেগজনক। মশার বিস্তারের সাথে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়লে এক পর্যায়ে বিপদ চরম আকার ধারণ করতে পারে। আমরা চিটাগং কাজ করেছি। চিটাগংয়ে আমরা অন্যান্য বছরের তুলনায় এবছর এডিস মশার ঘনত্ব বেশি পেয়েছি। এখনই এডিস মশাকে নিয়ন্ত্রণ করা না যায় তাহলে এবছর চিটাগংয়ে ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি হবে। এই পরিস্থিতিতে চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগের কপালেও চিন্তার ভাঁজ। আক্রান্তদের চিকিৎসায় এখনো পর্যন্ত সার্বিক প্রস্তুতি ভালো বলে দাবি করলেও ডেঙ্গু বিস্তার রোধে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। বর্ষার সিজন শুরু হয়েছে, পানি জমে থাকবে, এখন লার্ভায় রূপান্তরিত হলে সেটা অ্যাডাল্ট মশা হবে। তো সেই জন্য আমাদের এই সময়টাতে একটু নজরটা বেশি দিতে হবে যাতে পানিটা জমে না থাকে। ডেঙ্গু নিয়ে শঙ্কা থাকলেও বাস্তবে মশা মারার উদ্যোগ চোখে পড়ার মতো নয়। বরাবরের মতো মশা নিধনে কাজ চলছে বলে দাবি চসিকের। ডেঙ্গুর তো আমাদের জন্য খুবই আশঙ্কাজনক এবং এটার জন্য আমাদের যথাযথ প্রস্তুতি রয়েছে। পর্যাপ্ত ওষুধের মজুদ আমাদের আছে এবং আমরা সকল ড্রেন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছি। পাশাপাশি আমরা সচেতনামূলক বিভিন্ন প্রোগ্রাম করছি। ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর রেকর্ডের বছর ছিল 2023। চট্টগ্রাম নগরী ও জেলায় প্রাণ যায় 107 জনের। চলতি বছর এখনো পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 242 জন, মারা গেছে 4 জন। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। আর এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজন। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।